আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পর্তুগাল নিয়ে। কেননা আমি অতীতে গত ১-১.৫ মাস আগে পর্তুগালের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা নিয়ে। এটাতে আমি মোটামুটি বেশ অনেকে অনেক কমেন্টস করছেন, বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইছেন, বা আমিও বিভিন্নভাবে যতটুকু সম্ভব হয়েছে ফোন রিসিভ করছি, এবং আমার ইউটিউব চ্যানেলের ইনবক্স ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি আপনাদেরকে। আমার ফেসবুক পেজ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ইভেন মিনুয়েল নাম্বারটা আমার দেওয়া আছে ওখানে। আজকে আমি পর্তুগাল নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে বর্তমানে পর্তুগালের ভিসা কি হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভাইয়া আমরা তো শুনেছি পর্তুগালের ভিসা হয় না, আপনি কিভাবে করলেন বা কিভাবে করবেন, এরকম কথাগুলো অনেকেই বলছে আমাকে। তো আমি বলবো আসলে আমার এই মাসের ৮ তারিখ অর্থাৎ নভেম্বর মাস, এই মাস বলতে আমার ভিডিওটা যখন যাবে হয়তো ২-৩ দিন পরে যাবে, নভেম্বরের ৮ তারিখেও আমার ভিসা প্রায় ১৬ জনের ভিসা হয়েছে। আমি নিজে দেখছি, যার মাধ্যমেই হোক, সেটা আমি বলবো না যে আমার এজেন্সি আছে, তবে আমার এজেন্সির মাধ্যমে না, যার মাধ্যমে হয়েছে উনি আমার পরিচিত জন, বা আমি এইগুলো অবজারভেশন করছি ওনার বিভিন্ন বিষয়, ওনার কার্যকলাপ বা কার্যক্রম, ভিসার প্রসেসিংয়ের সিস্টেমগুলো আমি দেখেছি। তো মূল বিষয় যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভিসা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পর্তুগালে যে কি করবে, অনেকেই চিন্তা করে এখন ২০ লাখ ২২ লাখ টাকা পর্যন্ত, অনেকে ২৫ লাখ পর্যন্ত উঠছে পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসাটা। এখন এই ক্ষেত্রে আসলে প্রতারণার মাত্রাটা অনেক বেশি, কারণে দেখা গেছে অনেকেই সাহস করে না। যে কিছু কিছু ক্ষেত্রে ব্রোকার মানে দালালেরা, এজেন্সির কোম্পানির লোকগুলা কি করে, প্রথমেই আপনার থেকে পাসপোর্ট জমা নেওয়ার সময় ১ থেকে ২ লাখ টাকা নিয়ে নেয়। এটা নেওয়ার পর আপনাকে ৩ মাস খুব চুপচাপ বসায় রাখে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট আসতেছে, আসবে আসবে। যখন আপনি আবার প্রেশার ক্রিয়েট করেন, যে আপনি যখন ইউটিউবে দেখেন যে পর্তুগালে ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় লাগে না, সর্বোচ্চ ৪ মাস, কিন্তু ৬ মাস হয়ে গেছে এখন আপনি ওয়ার্ক পারমিট পান নাই, তখন তারা হয়তো ২ নম্বরের আশ্রয় নেয়, অধিকাংশ, তবে সবাই না। কারণ ঢাকা শহরে যদি ২০০ এজেন্সি থাকে, মানে নর্মালি একটা কথা বললাম, সারা বাংলাদেশে যদি ৫০০ এজেন্সি থাকে পর্তুগালে ভিসা প্রসেসিং করার জন্য, ধারণা দিলাম, তার মধ্যে না হলে ২০টা এজেন্সি আছে যারা সঠিকভাবে কাজ করে। আবার ২-১টা এজেন্সি এমন আছে সঠিকভাবে কাজ করেও পর্তুগালের ভিসা রিফিউজ হচ্ছে। তার মানে এই নয় তারাও প্রতারণা। তবে এখন আপনাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মূলত পর্তুগালের জন্য যে সময়সীমা যেটা আপনারা চাচ্ছেন, যে কি কতদিন লাগতে পারে, কি বিষয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম বিষয় আসি, পর্তুগালে যদি যেতে হয় আপনাকে ১ বছরের সময় বেঁধে দিবে যারাই আপনার কাজ করবে। কারণ আপনি অনেকে বলে যে আমি নিজে নিজে চেষ্টা করব। দেখেন, আমার পরিচিত অনেক লোক আছে যার ভাই পর্তুগালে থাকে, উনি ওয়ার্ক পারমিট উঠাইছে, কোম্পানির সাথে কথা বলছে, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে আপনার এই ফাইল জমা দিয়ে রিফিউজ খেয়ে ফেলছে। এটা আমি নিজের চোখের দেখা, তার ভিসা হয় নাই। আর উনি আবার ওই দালালদের মাধ্যমে শরণাপন্ন হয়েছে, হইয়া ফাইল জমা দিছে। তার কারণ হচ্ছে ওদের একটা চক্র থাকে বা ওদের একটা চুক্তি থাকে। কারণ আমি যখন পর্তুগাল এম্বাসিতে ডেট নিব, সেখানে ডেট নিতে সর্বোচ্চ মানে আপনি যেভাবেই হোক ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা দিয়ে একটা ডেট নিয়ে নেবেন। কিন্তু দালালরা, আমার যেই মাধ্যমে আমি দেখছি করছে কাজ, তারা শুধু এম্বাসি কন্ট্রাক্ট ফি এ নিছে ৮০,০০০ রুপি, অর্থাৎ ১,২০,০০০ টাকা। এরপরে এম্বাসির বিআইপি লাউন্সে জমা দিবে, সেজন্য নিছে ১৪,০০০ রুপি, এখানে প্রায় ২৪,০০০। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ান খরচ যেটা, সেটা হচ্ছে মিনিমাম ২ লক্ষ টাকা আপনার ফ্লাইট ভাড়া সহ। তো কিছু কিছু দালাল যারা সঠিকভাবে কাজ করে, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি তারা বলে যে ইন্ডিয়ান খরচটা আপনি সহজে খরচ করবেন, যত টাকায় যায়, এখানে ১.৫ লাখ ২ লাখ টাকা এটা ফেরতযোগ্য না। আর পাসপোর্টের সাথে যে টাকা দিবেন ২ লাখ টাকা, সেটা যদি ভিসা না হয় আপনাকে টাকাটা তারা ফেরত দিয়ে দিবে। এটা হচ্ছে সাধারণ নিয়মে আমি দেখেছি, বা ২-১টা জায়গায় আমি দেখেছি যে কাজের সিস্টেমটা এরকম অনেকটা। তবে কে কিভাবে নেয় সেটা আমি জানি না। আমি যেভাবে দেখেছি বা আমার পাশে যেই অফিসে ওরা কাজ করে আমি দেখছি যে ঠিক এভাবেই করতেছে। এবং ওনারা বলে যে ওয়ার্ক পারমিট আসলে টাকা দিবে, এরকম কোনো ওদের কথা নাই। ওরা বলে যে দিল্লি এম্বাসি ফেস করে আসার পরও যে আপনি ভিসা পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। অতএব ভিসা পাওয়ার পরে ওদেরকে ফুল পেমেন্ট দিতে হবে, তারপরে তারা অ্যাপ্লাই করবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে। অনেকটা এরকম, মানে আমি বলবো না আমার এজেন্সিকে আমাকে ফোন দিয়ে ভাই আমি এরকম সেরকম। কারণ দেখেন, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। এখন আপনি দেখা গেছে অনেক মানুষ চিন্তা করে
যে আসলে যাইয়া কি প্রতারিত হই কিনা। টাঙ্গাইলের একজন মানুষ, রাজশাহীর এক ভাই আমাকে ফোন করছেন ওই দিন, আরেকজন ফেনীর এক ভাই ফোন করছে। এখন আমি ওনাদেরকে প্রশ্ন করছি, ভাই দেখেন আমি তো ঢাকা যাইয়া বা কুমিল্লা থেকে ফেনীতে যাই কোনো মানুষকে এত লক্ষ টাকার বিশ্বাস করতে পারি না। এখন আপনারা করবেন কিনা সেটা চিন্তার বিষয়, এগুলো রিস্ক কে নেবে, ঠিক আছে। তো আসলে অনেকে সঠিক লোক না পাওয়ার কারণে অনেক ভুল ভ্রান্তি ভাবে পড়ে যান। আর ঢাকা শহরে তো সারা বাংলাদেশের মানুষ এসে ঠিকই 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে দেন অফিসের সুসা দেখে। তা আমি বলবো আসলে অফিস ডেকোরেশন দেখে কখনোই কোনো এজেন্সির বিচার করবেন না। ওদের অতীত রেকর্ড খুঁজবেন, ওখানে অতীতে কোনো বিচার হয়েছে কিনা। কারণ বর্তমানে দেখেন বিএসবি গ্লোবালের মতো অফিসগুলো দেখি যে এখন ইউটিউব, আমি ওই দিন এটিএন বাংলায় দেখছি ওনারা টাকা হাতায় নিছে, যে পরিমাণ টাকা নিছে ওনারা, এইগুলা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, যেটা বাংলাদেশে 1 নাম্বার। মানে ভিজিট ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা বিশাল মানে পরিচিতি লাভ করছিল, কিন্তু আজ তারাও মোটামুটি ড্যাম হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বলবো পর্তুগালের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যারা পর্তুগালে যদি যাওয়ার চিন্তা করে থাকেন, আমি আপনাদের বলবো টাকা ইনকামের জন্য যদি কেউ চিন্তা করেন তাহলে তারা পর্তুগাল যাবেন না। কেননা পর্তুগালে টাকা ইনকাম হওয়ার জায়গা না। পর্তুগালে শুধু আপনি টিআরসি, পিআরসি মানে টেম্পোরারি পাসপোর্ট রেডি করার জন্য সর্বোচ্চ 6 বছরের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এবং এই পাসপোর্ট পাওয়ার পর আপনি পর্তুগালের পাসপোর্ট শক্তিশালী আছে মোটামুটি, আপনি যে কোনো ইউরোপের কান্ট্রিতে 2 লাখ 3 লাখ টাকায় চাকরি করতে পারবেন। এখন অনেক ভাই বলতেছে ভাই পর্তুগালে তো কোনো আপনারা মানে D1 ক্যাটাগরির যে ভিসা, এটা হচ্ছে মূলত এগ্রিকালচার ভিসা। এই এগ্রিকালচার ভিসা আমি গিয়ে তখন যদি চাকরি মানে ওই কোম্পানি যদি আমাকে চাকরি না দেয়, খাইতে না দেয়, আমি কি করব। আসলে ভাই বাংলাদেশ থেকে গেলে ওখানে বাঙালি মানে কমিউনিটি যে একটা যোগাযোগ ব্যবস্থা বলি আমরা সাধারণত, বাঙালি পাড়াও বলতে পারি, বিভিন্ন দেশে কিন্তু বাঙালি পাড়া থাকে, ঠিক আছে। তো পর্তুগালে এরকম হিউজ পরিমাণ বাঙালি আছে, স্টুডেন্ট আছে, ওরা অনেকে পর্তুগালের অধিকাংশ লোক এই বাঙালিরা ব্যবসা করে। তো বাঙালি ব্যবসায়ীরা চেষ্টা করে যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে, নীতি নৈতিকতা ঠিক থাকে, তারা ব্যবসার মধ্যে রাখার চেষ্টা করে, কারণ ইউরোপের লোক দিয়ে তো তারা রাখবে না, তবে বাঙালিদেরকে রাখবে। তো এখানে সর্বনিম্ন মানে সরকার বেঁধে দিচ্ছে যেটা, সেটা হচ্ছে 820 ইউরো। আর সেটার কার্যদিন হচ্ছে 5 দিন, সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, ঠিক আছে। তো 8 ঘন্টা করে 40 ঘন্টা, মানে 40 ঘন্টা, 5 8 40 ঘন্টা কাজ করতে হয় মূলত। অনেক ভাই আমাকে বলবেন আপনি কি গেছেন নাকি, বা আপনি বুঝেন কিনা, মানে এরকম প্রশ্ন আসে আমি জানি, কিন্তু আমি বলবো আমি গেছি না এটা ঠিক, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলে দেই যে আমার এই চ্যানেলের বয়স মোটামুটি 2 বছরের কাছাকাছি। আমি মানে আমার পাশের যে, আমিও মোটামুটি এশিয়া কান্ট্রিগুলোতে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। আর আমার যেই মানে লোকের কথা বলছি, উনি দীর্ঘ আমার সামনে প্রায় মিনিমাম 6 বছর শুধু পর্তুগালের কাজে করতেছেন। উনি সবসময় উনি পর্তুগালের ভিসা নিয়ে কাজ করেন। এর মানে ওনার নেগেটিভিটি নাই সেটা না, ওনার নেগেটিভিটিও আছে অনেক সময়। যেমন গতবারে ওনার একটা ঘটনা ঘটছে, উনি নেপাল এবং বাংলাদেশ থেকে প্রায় 160 জনের একটা স্লট মানে ইন্ডিয়াতে দাঁড় করাইছে। তো ওখানে পর্তুগালের সরকার চেঞ্জ হওয়ার কারণে ওই কোম্পানিটা ব্লক হয়ে গেছে, যার কারণে এখন সেই লোকগুলা পাঠাইতে পারতেছে না, এখনো ভিসাও ওঠে নাই, ওদের পাসপোর্টটা আটকায় আছে, মানে এমন এক পর্যায়ে আছে নতুন করে আবেদন ওরা করতে পারতেছে না, এরকমও হচ্ছে। কিন্তু ওনার অনেক মানে ওনার ভালোটাই আমি বেশি দেখেছি, যার কারণে আমি এই কথাটা বললাম। মানে আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, আমার কাছে প্রসেসিং এর জন্য বা এখানে দেওয়ার জন্য কোনো মানে কেউ ফোন না করলে আমি খুশি হব। আমি পরামর্শ দিচ্ছি এই জিনিসটা যদি আপনি সঠিক লোকের হাতে পড়েন তাহলে আপনি পর্তুগাল যেতে পারবেন। আর পর্তুগাল যেতে হলে আপনি যদি মনে করেন যে আমি মান্থলি বাড়িতে বাংলাদেশে লাখ টাকা পাঠাইতে হবে, তাহলে আপনি পর্তুগাল যাবেন না। মানে মিনিমাম আপনাকে একেবারে সর্বনিম্ন 2 বছর আপনাকে এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে না, খাবেন দাবেন হয়তো মিডল ইস্টের মতো 30-40 হাজার টাকা পাঠাইতে পারবেন, এটা স্বাভাবিক পারবেন যে যতভাবে বলুক। আর এটা সৌদি আরবের মতো না যে মালিকের আন্ডারে গেলেন আকামা না লাগাইতে পারলে আপনি ওই মালিকে আপনাকে কেস দিয়ে বের করে দিবে, এরকম কোনো কিছুই না। ওখানে গেলে আপনি 3 মাসের ভিতরে যদি টেম্পোরারি রেসিডেন্সিয়াল যে কার্ডটা আছে এটা পাইলেই আপনি ওখানে যে কোনো জায়গায় মুভ করে আপনি চাকরি করতে পারবেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন পর্তুগালের জন্য কি কি কাগজপত্র লাগে, কি লাগে, শিক্ষাগত যোগ্যতা কি লাগে। আমি প্রথমেই বলবো ওয়ার্ক পারমিট বিষয়, যদি আপনি স্কিল ভালো থাকে সেটা ভবিষ্যতের জন্য কাজে লাগে, তবে সবচেয়ে বেশি ভালো হয় ও যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে। সেই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ মিনিমাম 3 বছরের পুরাতন হতে হবে, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটাই 3 বছরের পুরাতন হতে হবে। আর ঢাকাতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেয় ওখানে, ইচ্ছা করলে যদি আপনি পর্তুগালে ভিসা লাগান তখন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করেই ওখানে যাবেন।
যদিও এটা বাংলাদেশের এই লাইসেন্সের ভ্যালু 100% ওখানে আছে, আপনি চাইলে উবার চালিয়ে 1000 বা 1200 ইউরোর মতো কামাইতে পারবেন। এটা কোনো ইউটিউবের লোভনীয় বিজ্ঞাপন না যে আমার পর্তুগালে আমার দেশ, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এরকম কিছু না। কিন্তু আমি আমার ছোট ভাই ভেড়াদার এবং আমার সমবয়সী মিলে মিনিমাম 17 থেকে 18 জন সদস্য ওখানে অবস্থান করতেছে, ঠিক আছে। ওদের সাথে ডেইলি কথা হচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। ইভেন আমি নিজেও ওখানে যেভাবে বিষয় হোক যাব, 2 মাস বা 1.5 মাস 3 মাসের জন্য যাব ইনশাল্লাহ। চিন্তা করছি, আমি অগ্রসর হচ্ছি। শুধু ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আমি সেটা এখন আপাতত স্থগিত করে রাখছি। তো আপনাদের যে প্রশ্নগুলো আমি বারবার বলবো, পর্তুগালের বিষয়ে যখনই আপনারা কেউ মাথা তুলে দাঁড়ান, তখন অনেকে বলে যে পর্তুগাল যাবে না, রোমানিয়া যাবে, ক্রোয়েশিয়া যাবে না, ইতালি যাবে, মানে এই ডিপ্রেশনগুলো ভোগেন। যার কারণে আমি আপনাদেরকে বলবো, পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসাটা এখন হিউজ পরিমাণে ভিসা দিচ্ছে এবং ভিসা হচ্ছেও। তারপরেও যাদের তকদিরে নাই, রিজিকে নাই, তাদের আসলে হবে না, এটাই স্বাভাবিক। 2-1 জন মিস করতেছে, এটাও হচ্ছে। তো আপনাদেরকে আমি পর্তুগালের মূল যেই মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন কি কি কাগজপত্র লাগবে। আমি সেটা বলে দিলাম। শুধুমাত্র পাসপোর্ট, যখন কোনো এম্বাসি আপনার থেকে, কোনো এজেন্সি আপনার থেকে ভিসা লাগানোর জন্য চাবে, শুধুমাত্র পাসপোর্টের কপি, পাসপোর্টও দিবেন না, পাসপোর্টের কালার কপি জমা দিবেন। পাসপোর্টের কালার কপি জমা দিলে আপনাকে ভিসা, মানে ভিসা দিল্লিতে দাঁড়ানোর জন্য পাসপোর্ট নিয়ে যাবেন। এরপরে আবার লাস্ট যখন মেসেজ আসবে, তখন এই পাসপোর্ট নিয়ে তারা দিল্লিতে ফাইল নিয়ে আপনার পাসপোর্ট নিয়ে যেয়ে ওখানে স্টিকার লাগাবে, ঠিক আছে। তো অতএব 5-6 মাসের আগে কোনো পাসপোর্টের বিষয় থাকে না। কিন্তু এজেন্সিরা অনেক সময় আপনার থেকে, মানে একটা আটকানোর জন্য আপনার থেকে পাসপোর্টটা চাইতে পারে। তো এটাও বুঝবেন যে এটাও তাদের একটা 2 নম্বরই চাল, এটা একটা কারণ হইতে পারে। আর পর্তুগালে আপনার সবচেয়ে বেশি আমি মনে করি যে ক্রোয়েশিয়া বলেন, ক্রোয়েশিয়ারও আমি, আমার একটা পরবর্তী ভিডিও আসবে সেটা ক্রোয়েশিয়া নিয়ে। ক্রোয়েশিয়াতে আসলে কি হচ্ছে, বা বর্তমানে যাওয়ার আগে 25 সালে ক্রোয়েশিয়ার কি বিষয় নিয়ে আসতেছে, এই জিনিসটা বুঝবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে পর্তুগালের D1 ক্যাটাগরির যে বিষয়টা, এটা যদি আপনি যেতে চান, তাহলে অল ওভার 1 বছর সময় লাগবে। সঠিক লোক যদি আপনার মানে এজেন্সির মাধ্যমে সঠিক লোকের কাছে ধরা দিতে পারেন, 4 থেকে 5 মাসের মাথায় আপনাকে ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ওখানে দাঁড় করাবে। প্রথমবার যদি ওদের সাথে এরকমই চুক্তি থাকে, ওরা প্রথমবার যদি মিস হয়, দ্বিতীয়বার শুধু ফ্লাইট ভাড়া দিয়ে ভিসা করে আপনি ইন্ডিয়া যাবেন। এজেন্সি ফি, এম্বাসি ফি সব তারা বহন করবে। আর যদি আপনি যেতে না চান, পাসপোর্টের সাথে যে অ্যাডভান্স দিয়েছেন এটা তারা ফিরিয়ে দেয়। এইরকম সিস্টেমে এখন পর্তুগালের বিষয়টা চলে। এখন অনেকে আছে 10 লাখ 15 লাখ নিয়ে রাখতেছে, 1 বছর 1.5 বছর আটকে রাখতেছে। এক ভাই আমাকে ফোন করছে, 3 বছর পর্যন্ত আটকে রাখছে। তো আমি আপনাদেরকে বলবো, পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসাটা মূলত কেউ কেউ বলে, আমি নিজেও কনফিউশনে পড়ে যাই, এটাকে বলে রেসিডেন্সিয়াল ভিসা, বা এটাকে কেউ কেউ বলে আবার এগ্রিকালচার ভিসা। তো আসলে মূলত সরকার যখন অবৈধদেরকে গণনা দিবে না, সুযোগ দিবে না, সেভ এন্ট্রি দিবে না, এই কারণেই সরকার তাদেরকে বৈধভাবে যে কোনো মানুষকে ঢুকে পর্তুগালে বৈধ ভিসা নিয়ে ঢুকে বৈধ হওয়ার জন্য একটা বিশাল সুযোগ দিয়ে দিছে। এটা হচ্ছে লং টিআরসি। লং টিআরসি মূলত 2 বছরের হয়ে থাকে। আর শর্ট টিআরসি যেটা, এটা সাধারণত 6 মাস বা 1 বছরের নিচে হয়ে থাকে। 1 বছর আপ হলে আপনাকে বুঝতে হবে সেটা লং টিআরসি, এবং 2 বছর প্রথমবার, এরপরে 2 বছর পরে আবার নতুন করে আপনাকে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড করতে হবে। এ হচ্ছে আমার আলোচনার বিষয়। যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে, আপনাদের কোনো কাজে লাগে আমার তথ্যগুলো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।